আসসালামু আলাইকুম। প্রবাস টিভি ইউটিউব চ্যানেল এবং প্রবাস বাংলা ট্রাভেলসের এবং ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ঠিক 5টা বিষয় জানবো। অনেকে আমাদের কমেন্ট সেকশনে এসে অনেকেই এক্সিট সম্বন্ধে ভুল ধারণা, ভাই এটা মানে আমরা কি গিয়ে আসতে পারবো কিনা বা আসা সম্ভব কিনা, এই বিষয়ে অনেকে জানতে চাইছিলেন। তো আমরা প্রথম জানবো এক্সিটের যারা যাবেন দেশে তাদের বিষয়। কিভাবে যাবেন এই বিষয়টাও পুরো বিস্তারিত জানবো। যদি এই ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাহলে আমরা দ্বিতীয় পার্টে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের তথ্যমূলক মনে হয়, ভিডিওটা শেয়ার করবেন। প্রবাস টিভি বাংলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রবাস বাংলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এই পেজ এবং প্রোফাইল দুটোটাতে আপনারা একটা ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন। কারণ আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। এখন ভিডিওটা বড় করব না, আমরা 5টা ভাগে আমরা কি ভিডিওটাকে বিভক্ত করব। একটা হচ্ছে এক্সিট, একটা হচ্ছে আমাদের এই সপ্তাহের আটক অভিযান, 3 নাম্বার হচ্ছে আমাদের কনসুলার সেবা কোন কোন এলাকায় যাচ্ছে, 4 নাম্বার হচ্ছে আকামা নিয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, যে আকামা হচ্ছে না, অনেকের টাকা বেশি আসতেছে, 27 সালে কি আদৌ এই টাকার ভিতরে আকামা করা যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কি আমরা সম্পূর্ণ ডিটেলস জানবো। তারপরে হচ্ছে মুআসাসা, যে অনেকে তথ্য দিচ্ছেন যে মুআসাসার সাথে এই মক্তব আমেল গোলাই ফেলতেছে, মুআসাসা এবং শরিকায় অনেকে গোলাই ফেলতেছে। মুআসাসার টাইম বেশি দিছে এজন্য মক্তব আমেল কম আসবে। আসলে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে মক্তব আমেলের টাকা আর একটা হচ্ছে শরিকার মেয়াদ, মানে মুআসাসার মেয়াদ। মুআসাসা সরকার ঘোষণা করছে যে এটা ছোট কতদিন রাখবে, বড় কতদিন রাখবে। তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো 5টা ভাগে। যদি এই ভিডিওতে কেউ না দেখতে পারেন, পরের ভিডিওতে অবশ্যই দেখবেন। তো এখন ফার্স্ট আমরা জানি এক্সিট। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, এক্সিট কিভাবে নিলে আমি দেশে গিয়ে আবার আসতে পারবো। আরেক শ্রেণীর উত্তর হচ্ছে, ভাই আমি যাব আর আসতে চাই না, কিন্তু ভবিষ্যতে যদি কোনো সময় ঢুকতে চাই। এই দুই শ্রেণীর উত্তর আজকে আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এক্সিট যদি আপনি আপনার কোম্পানির সাথে, আপনার কফিলের সাথে ভালো সম্পর্ক থাকে আর ওই সিস্টেম থেকে যদি আপনি এক্সিট নেন, তাহলে আপনি একটা ভিসা সাথে নিয়ে গেলে পরের দিনই আপনি কি প্রসেসিং করে ঢোকা সম্ভব। প্রথম আমরা কি, যে আমাদের যে সিস্টেম কফিলের সাথে বা কোম্পানির সাথে, শরিকের সাথে যে সিস্টেমগুলো আমাদের মেনটেন করে চলা উচিত, ওই জায়গা থেকে যদি আমরা এক্সিট গুলো নিয়ে যাই তাহলে কি আমরা 100% সৌদি আরবে ঢুকতে পারবো। এটা হচ্ছে প্রথম বিষয়। ভিডিওর লাস্টে থাকবে আরো বিভিন্ন বিষয়। তারপরে হচ্ছে যে আপনি বাহির থেকে এক্সিট করবেন। এখন মনে করেন সাসপেন্ডেড, আপনার এম্বাসি থেকে আমরা অনেকে এক্সিট নিচ্ছি, তাদের প্রশ্ন হচ্ছে, ভাই আমরা কি আসতে পারবো? তাদের প্রশ্ন আনসার একটাই, যে হ্যাঁ, যদি আপনার মুআসাসা বা আপনার কোম্পানির সাথে আপনার সুসম্পর্ক থেকে থাকে আর আপনার সিস্টেম ঠিক থাকে, আর সেই সময় যদি আপনি এম্বাসি থেকে এক্সিট নেন, মনে করেন আপনার কফিল বা আপনার কোম্পানি তার সাথে আপনার যোগাযোগ নাই, ঠিক আছে, কিন্তু কোম্পানি আপনাকে আপনার প্রতি কোনো পদক্ষেপ নেয় নাই, কোনো মামলা দেয় নাই, কোনো কিছু দেয় নাই, সেই ক্ষেত্রে আপনি কিন্তু নির্দ্বিধায় আসতে পারবেন, কোনো সমস্যা নাই। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে আপনার যদি এক্সিট নেওয়ার সময় বা এক্সিট নেন, এখন অনেকে দেখা গেছে আপনার মুআসাসা বন্ধের কারণে ফ্রি এক্সিট নিতে পারবে না। তো যদি অন্য কোনো ওয়েতে আপনি এক্সিট নেন, তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এক্সিট কয়েকটা দাঁড়াতে হয়ে থাকে। এটা আপনি এই দেশ থেকে চেক করতে পারবেন না। তো যাদের আন্ডার থেকে আপনি এক্সিট করবেন, অবশ্যই তারা লোক হিসাবে কিরকম, আপনাকে কোনো মানে অবশ্যই বলবো যে টাকা যেমন লাগে, কম অর্থে ভালো কিছু পাওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে কম অর্থে ভালো কিছু পাওয়া যায় না। অতএব আপনি যদি কোনো ট্রাভেল এজেন্সিকে প্রশ্ন করেন যে ভাই উনি বলছে যে আপনাকে ধরেন 200 টাকা, আপনি গিয়ে বললেন 100 টাকা, তখন কিন্তু সে আপনাকে ছাড়বে না। সে আপনাকে 100 টাকার ভিতরে যে এক্সিট আছে সেটা করে দিবে। কথার কথা বললাম।
তো অতএব আপনাকে বুঝে শুনে, আপনার ব্রেন আছে, বিবেক আছে, ও বুঝে শুনে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি এক্সিটটা যে নিচ্ছেন, যার মাধ্যম থেকে নিচ্ছেন ওনার সাথে ভালোভাবে কথা বইলা ওইভাবে এক্সিটটা নিতে হবে। যদি আপনি তার সাথে দর কষাকষি করেন তাহলে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। এ হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে, দর কষাকষি না করেও আপনি কিন্তু পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে ভালো একটা এজেন্সি ধরতে হবে, যে এজেন্সির মাধ্যমে আপনি গেলে নিরাপদ থাকতে পারবেন, মনে করবেন যে বিশ্বাস আছে, যে যেই এজেন্সিকে আপনি বিশ্বাস করতে পারবেন সেই এজেন্সি থেকেই আপনি কাজটা করাবেন। আমার কথা হচ্ছে এটা, আপনি যে এজেন্সিকে বিশ্বাস করতে পারবেন না, মুখের কথায় আপনার অন্তরে আপনার ভালো লাগবে না, সেই এজেন্সির সাথে কি কোনো ধরনের কাজ করতে যাবেন না, কোনো ধরনের কাজ করতে যাবেন না। কারণ হচ্ছে আপনার মধ্যে যদি বিশ্বাস ওই এজেন্সির প্রতি না থাকে, তাহলে সেই জায়গায় আপনি কাজ করে ঠকে যাবেন। কারণ আপনি যে কোনো সময় যে কোনো সমস্যায় কি পড়ে যেতে পারেন। অতএব এক্সিটে যারা যাবেন, আপনারা কি যদি শরিকা বা আপনার কোম্পানি বা আপনার নিজস্ব যে লোকগুলো আছে, মানে যে মাধ্যম দিয়ে আসছেন, ওই সিস্টেম ঠিক রেখে যদি আপনি দেশে যান, সেই ক্ষেত্রে আপনি কি রিটার্ন আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর কারা আসতে পারবেন না, কারা আসতে পারবেন না, আপনারা যারা এদেশে কোনো ধরনের মামলা আছে, কোনো ধরনের আইনি জটিলতা আছে, আপনার ধরেন কপিলের সাথে সমস্যা আছে, আপনার কোম্পানির সাথে সমস্যা আছে, কোনো কোম্পানি আপনার উপর মামলা দিছে, বা কোনো এই ধরনের মানে আপনি এই ধরনের কোনো ক্রাইম করছেন যে ক্রাইমটা আপনার ওই এই সৌদি সরকারের আইনের বাহিরে, সেই ক্ষেত্রে যদি আপনি এক্সিট গুলা নেন, আপনি 50% চান্স আছে আপনার ব্লক হওয়ার, আপনার ট্রাভেল ব্যান হওয়ার। তবে বেশিরভাগ ক্ষেত্রে কি আপনি এক্সিট নিলে এক্সিটে আপনি আসতে পারবেন। তো যারা যারা এক্সিট করাইতে চান, অবশ্যই আমি বলবো যে ফার্স্ট আপনি ভালো একটা ট্রাভেল এজেন্সি চয়েস করেন। আর যদি কোম্পানি থেকে নেন তাহলে আপনার কোনো সমস্যা নাই, কোম্পানি থেকে দুইটা দাঁড়াতে তারা এক্সিট করে, তারপরে বইলা দিয়ে যে ভাই আমি আবার আসবো, যদি ভালো সম্পর্ক থাকে তাহলে তো এটা আপনি বইলা নিতে পারবেন। তারপরে যদি এক্সিট দেয় তাহলে আপনি কি আসতে পারবেন। আর এক্সিট করতে আপনাদের কি কি লাগে, কি কি মানে আপনার প্রয়োজন। এক হচ্ছে, এক্সিট করতে হলে আপনার ইকামা নাম্বারটা লাজিম লাগবে। ইকামা নাম্বার কি লাজিম, ইকামা নাম্বারটা লাগবে। ইকামা নাম্বার ছাড়া অনেক সময় এক্সিট হয় না। তো যাদের ইকামা নাম্বার নাই, আপনারা অবশ্যই ইকামা নাম্বার উঠানোর চেষ্টা করবেন। আর যাদের ইকামা নাম্বার আছে তাদের তো আছেই। প্লাস আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, আপনার বিরুদ্ধে কোনো মামলা থাকলে সরকারি, সেই ক্ষেত্রেও আপনি কি আসতে পারবেন না, আপনি এক্সিট নিতে পারবেন না। কারণ মামলা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি কি এক্সিট নিতে পারবেন না। হ্যাঁ, আপনি আবার কারোর বিরুদ্ধে মামলা করছেন, এখন আপনি যাচ্ছেন দেশে চলে যেতে, মামলা থাকবে মামলার মতো, তাহলে আপনি এক্সিটটা নিতে পারবেন। কিন্তু আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে তাহলে কিন্তু আপনি এক্সিট নিতে পারবেন না। তো এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাকে এক্সিটটা নিতে হবে। এবং সরকারিভাবে যারা এক্সিট নেন তাদের 5টা সমস্যা আছে, আপনার শরীরের সমস্যা আছে, আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, ওইগুলো একটু দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।